প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় প্রথম খণ্ড। আজ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। দাসী বিন্দুবালা দাঁড়িয়ে আছে অন্নপূর্ণা দেবীর সামনে। তার বয়স 50-এর কিছু বেশি, তবে সে দেখতে শক্তপুক্ত, আচার আচরণেও সম্প্রতি ঋজু। এর অবশ্য কারণও আছে। স্বয়ং রাজমাতা অন্নপূর্ণা দেবীর একান্ত দাসী সে। ফলে রাজবাড়ির আর সব দাসদাসীর উপর তার প্রভূত প্রভাব। সকলে বেশ সমীহ করেই চলে তাকে। কিন্তু আজ সে দাঁড়িয়ে আছে নতমুখে, সন্ত্রস্ত ভঙ্গিতে। অন্নপূর্ণা দেবী শান্ত গলায় বললেন, হাতে সময় কিন্তু বেশি নেই বিন্দু। আজ্ঞে, অনুষ্ঠানের আর কটিমাত্র দিন বাকি। এর মধ্যে ব্যবস্থা করতে না পারলে বড় বিপদ হয়ে যাবে। আজ্ঞে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি রানীমা। ফলাফল না থাকলে সব চেষ্টাই বৃথা। আমায় আর কটা দিন সময় দিন। বলে সামান্য থামল বিন্দুবালা। তারপর ঢোক গিলে বলল, আসলে ওই ভয়ানক কথাখানা কাউকে কি করে বলবো তাই বুঝতে পারছি না। তার উপর বিষয়টা এত গোপন যে একটু এদিক ওদিক হলেই সর্বনাশ, লোকে জেনে যাওয়ার ভয়। অন্নপূর্ণা দেবী উঠে দাঁড়ালেন। তারপর বিড়বিড় করে বললেন, কাউকে না পেলে তোর মেয়ে সরলাকে দিয়ে দে। আজ্ঞে, বিস্ফোরিত কণ্ঠে বলল বিন্দুবালা। আমি ওকে 50 বিঘে জমি দিয়ে দেব, বড় বাজারের কাছে কখানা ঘর করে দেব, রাজপ্রহরীর সঙ্গে বিয়ে দিয়ে দেব। তারপর তুই যদি আরো কিছু চাস আমায় বল। রানীমা, বিন্দুবালা হঠাৎ রাজমাতার পায়ের উপর লুটিয়ে পড়ল। তারপর তীব্র আতঙ্কে চিৎকার করে কাঁদতে লাগল। এমন কিছু করবেন না রানীমা, আমি আপনার দাসী। জীবনভর আমি আপনার সেবা করে গেছি, কখনো কিছু চাইনি, চাইবও না কোনো দিন। আপনি আমার জীবন নিয়ে নিন, শুধু আমার সরলাকে। বিন্দুবালা তার কথা শেষ করতে পারল না। প্রবল কান্নায় তার গলা বুজে এলো। অন্নপূর্ণা দেবী অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি শান্ত নিরুদ্বিগ্ন কণ্ঠে বললেন, তাহলে দ্রুত ব্যবস্থা কর। বিন্দুবালা সেই সারা রাত ঠাকুর ঘরে কাটিয়ে দিল। যে ভয়াবহ বিপদে সে পড়েছে, এ থেকে ভগবান ছাড়া আর কেউই তাকে রক্ষা করতে পারবে না। ফলে রাতভর কেঁদে বুক ভাসালো সে। প্রার্থনা করল, ভগবান যেন তাকে এই বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু বিন্দুবালা জানে, সে যদি কোনো কারো ব্যবস্থা করতে না পারে, তাহলে শেষ অবধি সরলাকেই অন্নপূর্ণা দেবী তার উদ্দেশ্যে সাধনের বলি করবেন। কিন্তু সেটি সে কি করে সহ্য করবে? এই অবধি ভাবলেই বিন্দুবালার জগৎ সংসার সব অন্ধকার হয়ে আসে। সে নিঃশ্বাস নিতে পারে না, তার বুক ধড়ফড় করে। দিন কেটে যেতে থাকে অকল্পনীয় আতঙ্কে। অন্নপূর্ণা দেবী অবশ্য তাকে আর কিছু জিজ্ঞেস করেন না। যেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে বিন্দুবালা যদি অন্য কাউকে জোগাড় করতে না পারে, তাহলে তিনি সরলাকেই তার প্রয়োজনে ব্যবহার করবেন। ফলে এই বিষয়ে তিনি নিশ্চিন্ত। তার সকল ভাবনা এখন কেবল অরুণের জন্মদিনে উৎসবকে কেন্দ্র করে। তবে এর মধ্যেই অদ্ভুত এক ঘটনা ঘটল। চারদিক তখন সরগরম। রাজবাড়ির পুরনো দেয়ালে নতুন রং বসছে। বর্ষায় লকলক করা বেড়ে ওঠা ঘাস লতাগুলোকে কাস্তে পড়েছে। হাতিশাল ঘোড়াশাল ঝকঝক করছে। শয়ে শয়ে লোক কাজ করছে দিনরাত। অন্নপূর্ণা দেবী যেন এই আয়োজন দিয়েই চন্দ্রগড় রাজবাড়ির আকাশে জমে ওঠা শঙ্কার কালো মেঘ উড়িয়ে দিতে চাইছেন, আড়াল করতে চাইছেন তার দুর্বলতা, ভয়। বরং কারো মনে যদি কোনো সংশয় কিংবা ষড়যন্ত্রের আভাস জেগেও ওঠে, সেই আভাসও যেন
এই উৎসবের উচ্চকিত আওয়াজেই মিলিয়ে দিতে চাইছেন তিনি। ব্যস্ত বিন্দুবালা সেদিন দোতলার বারান্দা ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎই কিছু একটা দেখে থমকে গেল সে। নিচে বিস্তৃত বাগান, সেখানে হরেক রকম ফুল ফুটেছে। তবে ফুল গাছগুলো ছড়িয়ে লকলক করে বেড়ে উঠেছে ঘাস লতাপাতা। মালীরা দল বেঁধে সেই ঘাস কাটছে। গত কদিন ধরেই এ প্রায় নিয়মিত দৃশ্য। তাহলে আজ হঠাৎ কেন থমকে দাঁড়ালো বিন্দুবালা? বিষয়টি বুঝতে খানিক সময় লাগলো তার। সে কি তাহলে অন্য কিছু দেখেছিল? বিন্দুবালা মহলের পেছনের ছোট বাগানটার দিকে আরো বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। সেখানে দুটি মেয়ে কাজ করছে। তবে তাদের মধ্যে অল্প বয়স্ক মেয়েটিকে দেখেই মূলত চমকে গেছে সে। মেয়েটির হাতের গতি অবিশ্বাস্য। ঘাস কাটায় তার দক্ষতাও অসাধারণ। চোখের পলকে নির্দিষ্ট ছাঁচে লম্বা ঘাসগুলো ছেটে সেখানে সুন্দর নকশা ফুটিয়ে তুলছে সে। তার হাতে তলোয়ারের মতো লম্বা ধারালো কাস্তে। সেই কাস্তে দিয়ে সাপের ছোবলের মতো গতিতে অনবরত ঘাস কেটে চলছে মেয়েটি। সঙ্গের মহিলাটি অবশ্য তাকে বারবার সাবধান করছে, কিন্তু সে যেন তার কথা শুনতেই পাচ্ছে না। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া। তবে সেই ঝগড়ায়ও মেয়েটি একবারের জন্যও মুখে কোনো কথা বলল না, বরং হাতের ইশারা ও অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের যুক্তিতর্ক উপস্থাপনের চেষ্টা করল। মেয়েটি কি তবে কথা বলতে পারে না? ভাবতেই বিন্দুবালার শরীর বেয়ে এক অনাবিষ্কৃত উত্তেজনার তুমুল স্রোত বয়ে গেল। ভগবান তাহলে সত্যি সত্যিই তার প্রার্থনা শুনেছেন? মেয়েটির মাকে গোপনে মহলে ডেকে আনা হয়েছে। সঙ্গে মেয়েটিও রয়েছে। বিন্দুবালা দীর্ঘ সময় নিয়ে মেয়েটিকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করল। তারপর বলল, নাম কি তোর? মেয়েটি কথা বলল না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তবে তার মা বলল, গৌরী। বয়স কত? বয়স বলে যেন খানিক থমকালো মেয়েটির মা। তারপর দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, তা তো ঠিক বলতে পারবো না, তবে 10-12 তো হবেই। এত বড় মেয়ে কথা বলতে পারে না? সব প্রশ্নের উত্তর তুই দিচ্ছিস কেন? এবার থমকে গেল সে। খানিক চুপ করে থেকে বলল, না, কথা বলতে পারে না। কথা বলতে পারে না? না। হুম। গভীর মুখে বললেও ভেতরে ভেতরে আনন্দে উদ্বেল হয়ে উঠল বিন্দুবালা। বলল, তা তোর সঙ্গে তো তোর মেয়ের চেহারার কোনো মিল নেই। গায়ের রঙও ফর্সা, নামও রেখেছিস সেই মতো, গৌরী। তা মেয়ে দেখতে যতই ভালো হোক, কথা বলতে না পারলে এই মেয়ের বিয়ে দিবি কি করে? এর ভবিষ্যৎ কি? এই প্রশ্নে মেয়েটির মা আবারও চুপ করে গেল। বিন্দুবালা বলল, এখন তো রাজবাড়ির বাগানে কাজ করছিস, কিন্তু সারা বছর তো আর এই কাজ থাকে না। তখন কি করিস? আমার স্বামী বড় নদীতে মাছ ধরত। এই রাজবাড়িতে নিয়মিত মাছও দিত। আমিও আসতাম তার সঙ্গে। ও, কিন্তু আগে তো কখনো চোখে পড়েনি। মাছ দিয়েই চলে যেতাম। ভেতর বাড়িতে ঢোকার সুযোগ তো তেমন হয়নি। তো এখন? স্বামী মারা গেল বছর 2। সেই থেকে মাছ ধরার কাজ বন্ধ। তখন থেকেই মাঝে মধ্যে রাজবাড়ির ছোটকো কাজে আসি। প্রায়ই আসিস? মাঝে মধ্যে, যখন রাজবাড়িতে অতিরিক্ত লোক দরকার হয়। নায়েব মশাই তখন অনেককেই খবর পাঠিয়ে আনেন। তাদের সঙ্গে আমিও আসি। হুম, বলে আবারও গম্ভীর হয়ে গেল বিন্দুবালা। তারপর বলল, এই একটি মেয়ে? আজ্ঞে। তাহলে তোর তো আর কিছু নেই। এই মেয়েকে নিয়ে ভবিষ্যতে কি করবি, ভেবেছিস কিছু? আজ্ঞে না। বিন্দুবালা এবার 2 কদম সামনে এগিয়ে এলো। তারপর মেয়েটির মায়ের কাঁধে সস্নেহে হাত রেখে বলল, স্বয়ং রাজমাতা তোকে ডেকেছেন। জরুরি কথা আছে তোর সঙ্গে। আমার সঙ্গে? আমার সঙ্গে কি কথা? ভয়ার্ত কম্পিত কণ্ঠে বলল মেয়েটির মা। বিন্দুবালা তাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, চল, এবার নিজের কানে গিয়ে শুনে দেখ।
বাকি জীবন নিয়ে তোর আর ভাবতে হবে না। মেয়েটির মায়ের নাম কৃষ্ণা। সে অন্নপূর্ণা দেবীর কথা শুনে থরথর করে কেঁপে উঠল, কিন্তু সঙ্গে এও বুঝল রাজমাতা যা বলেছেন তার অন্যথা হওয়ার সুযোগ নেই। সুতরাং যত ভয়ঙ্করই হোক না কেন, তার কথা মেনে নেওয়াতেই মঙ্গল। যুবরাজ অরুণাদিত্য বিরক্ত। তাকে ঘিরে এত সব আয়োজন, অথচ এর কিছুতেই তার মন নেই। সে বিরক্ত ভঙ্গিতে বলল, মা, এসব কবে শেষ হবে? কি? এই যে বাড়ি ভর্তি এত লোকজন, সারাক্ষণ হই হুল্লা, চিৎকার চেঁচামেচি শব্দ, আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। এত অল্পতেই কান ঝালাপালা হলে তো হবে না। অরুণ, এইসব তোমার জন্য। আমার জন্য? অবাক গলায় বলল অরুণ। হুম। কেন? আমার জন্য কেন? তোমার আরো 1 বছর বয়স বেড়েছে। তুমি কাল 14তে পড়বে। সে তো প্রতি বছরই হয়, 1 বছর করে বাড়ে। কই, কখনো তো এমন হয় না। এবার সবকিছু এমন কেন? চারিদিকে এত হইচই, লোকজন কেন? ঠাকুমা আজ তোমাকে সব বুঝিয়ে বলবে। কি বলবে? সেটা ঠাকুমাই ঠিক করবে। তুমি ঠাকুমাকে ভয় পাও, মা? হঠাৎই প্রশ্নটা করল অরুণ। ভয় পাবো কেন? তা তো জানি না, কিন্তু ভয় যে পাও সেটা জানি। বিভাবতী এই কথাই চুপ করে গেলেন। অন্নপূর্ণা দেবীকে যে তিনি ভয় পান, এ কথা মিথ্যা নয়। তাকে আসলে সকলেই ভয় পায়। এমনকি বিজয়াদিত্য যখন রাজা ছিলেন, তখনও এর ব্যত্যয় ঘটেনি। বরং পুরো রাজ্যের কাছে তিনি মহাপরাক্রমশালী এক রাজা হলেও অন্নপূর্ণা দেবীর কাছে যেন এক শিশুই ছিলেন। অরুণাদিত্য বলল, বাবার কখনো ফিরে আসবে না, মা? এই প্রশ্নে বিভাবতী চমকে গেলেন। অরুণ যে তার বাবাকে নিয়ে ভাবে, এটি তিনি দূরতম কল্পনাও চিন্তা করেননি। এমনকি গত কমাসে সে একবারও বাবার কথা জিজ্ঞেস করেনি। বিভাবতী বললেন, ফিরে আসবেন, সুস্থ হলেই ফিরে আসবেন। কিন্তু লোকে যে বলে বাবার কখনোই ফিরে আসবে না, বাবার কুষ্ঠ হয়েছে, ওই রোগ হলে কেউ সারে না, ও স্বয়ং ভগবানের অভিশাপ, কোনো ডাক্তার কবিরাজেও নাকি সাধ্য নেই তাকে সারানোর। বিভাবতী আতকে ওঠা কণ্ঠে বললেন, এসব অলক্ষণে কথা তোমাকে কে বলেছে? আমি তো অনেকের সঙ্গে মিশি, লুকিয়ে এখানে ওখানে চলে যাই। এর মধ্যে অনেকে আমাকে চেনে, অনেকে চেনে না। তাই লোকের নানা কথা শুনতে পাই। রাজবাড়ি নিয়ে তাদের অনেক আগ্রহ। লোকে বলে বাবা নাকি নেই, প্রাসাদে নেই, সেটা তো সবাই জানে, চিকিৎসায় বাইরে গেছে। না মা, লোকেরা বলাবলি করছিল বাবাকে ভগবান খুব বড় শাস্তি দিয়েছে। বাবা নাকি রাজসিংহাসনের জন্য বড় অন্যায় করেছিলেন, এই জন্যে ভগবান তাকে শাস্তি হিসেবে কুষ্ঠরোগ দিয়েছেন, আর তাতেই তার মৃত্যু ঘটেছে। এই কথা তোকে কে বলেছে? কে বলেছে এই কথা তোকে? বিভাবতী ঝাঁঝালো গলায় বললেন। আমি তো তাদের চিনি না, মা। তারাও আমায় চিনতে পারেনি। নদীর ঘাটে কিছু লোক বলাবলি করছিল, সেখানে জেলেরা ছিল, মাছ কিনতে আসা লোক ছিল। তারা বলছিল বাবাকে নাকি ভগবানের অভিশাপ থেকে রক্ষায় প্রায়শ্চিত্তের জন্য নৌকায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই নৌকা পরে ঝড়ে পড়ে জলে ডুবে গেছে। বিভাবতী আর কথা বললেন না। তার বুক কাঁপছে। মনে হচ্ছে এক ভয়ানক অশুভ ছায়া পা টিপে টিপে ধীরে এগিয়ে আসছে। সেই ছায়া থেকে মুক্তির উপায় তার জানা নেই। একমাত্র অন্নপূর্ণা দেবী এই বিপদ থেকে চন্দ্রগড় রাজবাড়িকে রক্ষা করতে পারেন। তিনি ছাড়া আর কারো সেই সাধ্য নেই। সন্ধ্যায় অন্নপূর্ণা দেবী অরুণাদিত্যকে নিয়ে বসলেন। এ কথা সে কথায় রাজপরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলেন। একই সঙ্গে ভবিষ্যৎ রাজা হিসেবে তার দায়িত্ব সম্পর্কেও বুঝালেন বিজয়াদিত্য সম্পর্কে আশেপাশের লোক যেসব কথা বলছে সেসব কথার বেশিরভাগই মিথ্যা, রাজবাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। হ্যাঁ, অসুস্থতার কারণে রাজাকে চিকিৎসার উদ্দেশ্যে ভিনদেশে পাঠানো হয়েছে। এমন আগেও অনেকে চিকিৎসার জন্য গেছেন, তাদের কেউ সুস্থ হয়ে ফিরে এসেছেন।
কেউ আসেননি। এটাও তেমনই এক ব্যাপার, এর বেশি কিছু নয়। রাজবাড়ির সকলেই এখন বিজয়াদিত্যের সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষা করছেন, প্রার্থনা করছেন। কিন্তু তিনি যদি আর না ফিরে আসেন, তাহলেও রাজকার্য থেমে থাকবে না। বরং সঠিক বয়স হওয়া মাত্রই অরুণাদিত্যকে রাজ্যের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে। তার আগ অবধি ছোট কাকা বিনয়াদিত্যই রাজকার্য সামলাবেন। তবে সিংহাসনের আরোহণের আগ অবধি অরুণাদিত্য ঠাকুমার কাছ থেকে রাজ্য শাসনের সকল কলাকৌশল ধীরে ধীরে শিখে নেবে। আর সেই কৌশলের সবচেয়ে প্রধান মন্ত্র হচ্ছে দুষ্টের দমন ও শিষ্টের লালন। দুষ্টের দমন কি করে করতে হয় ঠাকুমা? অরুণ কৌতূহলী ভঙ্গিতে জিজ্ঞেস করল। অন্নপূর্ণা দেবী খানিক চুপ থেকে বললেন, সেটি আমি তোকে কাল দেখাবো। কিভাবে? হাতে কলমে। হাতে কলমে? অবাক গলায় বলল অরুণ। হুম। কি করে? কাল তুমি দুষ্টু কোথায় পাবে? দুষ্টু? বলে ঠোঁট বাঁকা করে মৃদু হাসলেন অন্নপূর্ণা দেবী। তারপর শীতল কণ্ঠে বললেন, সে এখানেই আছে, তাকে আনা হয়েছে। এখানেই? এই রাজবাড়িতেই? হুম। কে সে? সেটিও তুমি কালই দেখতে পাবে, নিজের চোখেই দেখতে পাবে। কিন্তু আমি এখনই জানতে চাই, কে সে? বেপরোয়া ভঙ্গিতে বলল অরুণ। অন্নপূর্ণা দেবী খানিক চুপ করে থেকে কি ভাবলেন। তারপর বললেন, জমিদার কৃষ্ণেন্দু মিত্র। কেন? উনি কেন? কারণ সে রাজপরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কি ষড়যন্ত্র? চন্দ্রগড় রাজ্য থেকে আলাদা হয়ে নিজের জমিদারি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করতে চাইছে সে। আর এজন্যে অন্যান্য জমিদার এবং তাদের প্রজাদেরও রাজপরিবারের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে। তোমার পিতা রাজা বিজয়াদিত্যকে নিয়েও নানান কুৎসা রটাচ্ছে। সে নিজে স্বাধীন হতে চাইলে অন্য সবাইকে কেন খেপিয়ে তুলছে? কারণ সবাই একসঙ্গে বিদ্রোহ করলে আমাদের পক্ষে তাদের দমন করা কঠিন হয়ে পড়বে। আর এই সুযোগে সে নিজেকে স্বাধীন ঘোষণা করে সব বিদ্রোহীকে নিয়ে একটি শক্তিশালী জোট পাকিয়ে ফেলবে। ও, চিহ্নিত ভঙ্গিতে বলল অরুণ। এখন তাহলে সবার আগে তাকেই দমন করতে হবে? হুম। কারণ অন্য জমিদাররা এখনো তার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে। তাদের এই ভয় আর দ্বিধাটাই আমাদের কাজে লাগাতে হবে বলে সামান্য থামলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, একটা কথা মনে রাখবে, শাসন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভয়। ভয়? হুম। যতদিন ভয় দেখাতে পারবে ততদিন শাসন করতে পারবে। একবার কেউ যদি তোমার ভয় কাটিয়ে সাহসী হয়ে ওঠে, তাহলে আর তাকে শাসন করা যাবে না। তুমি তাহলে জমিদার কৃষ্ণেন্দু মিত্রকে ভয় দেখিয়ে শাসন করবে? হুম। শুধু তাই না, আমি তাকে এমনভাবে ভয় দেখাবো যে তাতে অন্য জমিদাররাও ভয় পেয়ে যাবে, বিদ্রোহের কথা মাথায়ও আনবে না। কিভাবে ভয় দেখাবে? সেটিই তুমি কাল দেখতে পাবে। কিন্তু ঠাকুমা, ওরা যদি সকলে মিলে কোনোভাবে এক হয়ে যায়, তখন তখন তো আমরা আর ওদের সঙ্গে শক্তিতে পারবো না। এই জন্যই এক হতে দেওয়া যাবে না। একটা কথা মনে রাখবে, তোমার শত্রুদের সব সময় বিভক্ত করে রাখতে হবে। তাদের নিজেদের মধ্যে দ্বিধা, ভয়, সন্দেহ ঢুকিয়ে দিতে হবে। যতক্ষণ এটা পারবে, ততক্ষণই তুমি তাদের চেয়ে শক্তিশালী, ততক্ষণই তুমি তাদের শাসক। অরুণাদিত্য কি বুঝল কে জানে, তবে সে চুপচাপ ঠাকুমার কথাগুলো ভাবতে লাগল। তারপর হঠাৎ বলল, কিন্তু ঠাকুমা, জমিদার কৃষ্ণেন্দু মিত্র তো এখনো রাজবাড়িতে আসেননি। তুমি তাহলে কি করে তাকে ভয় দেখাবে? অন্নপূর্ণা দেবী এবার কথা বলার আগে খানিক সময় নিলেন। অরুণাদিত্যের এই কৌতূহল খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করার ধরন তার পছন্দ হয়েছে। তিনি শান্ত কণ্ঠে বললেন, একটা কথা আছে, ঝিকে মেরে বউকে শেখানো। এটা অতি প্রাচীন কৌশল। কাল আমি এই কৌশলেই সবাইকে শিক্ষাটা দিতে চাই। বুঝাতে চাই, চন্দ্রগড় রাজবাড়িকে যতটা দুর্বল তারা ভাবছে, ততটা দুর্বল চন্দ্রগড় নয়।
বরং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিণাম হতে পারে ভয়ঙ্কর। অরুণাদিত্যের হঠাৎ মনে হল শুধু মাই নয়, সেও ঠাকুমাকে ভয় পায়। এই সত্তরোর্ধ্ব বয়সের পক্ককেশ বৃদ্ধা, সৌম্য শান্ত চেহারার মানুষটি ভেতরে ভেতরে ভয়ঙ্কর, কিন্তু সেই ভয়ঙ্কর রূপটা এর আগে কখনো লক্ষ্য করেনি সে। অন্নপূর্ণা দেবী বললেন, আরেকটা কথা। অরুণ চোখ তুলে তাকালো। অন্নপূর্ণা দেবী বললেন, তোমার বিয়ে ঠিক হয়েছে। কাল সকলের সামনে বিয়ের দিন তারিখ লগ্ন ঘোষণা করা হবে। অরুণাদিত্য হতম্বব গলায় বলল, আজ্ঞে, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না ঠাকুমা। না বোঝার তো কিছু নেই অরুণ। রায়পুরের রাজা মহেন্দ্র রায়ের কন্যা সৃজিতার সঙ্গে তোমার বিয়ে হবে। কাল রাজা মহেন্দ্র রায় স্বয়ং তার কন্যা সৃজিতাকে সঙ্গে করে রাজবাড়িতে আসবেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে তোমাদের বিবাহের ক্ষণ ঘোষণা করা হবে। এই প্রথম নিজেকে অসহায় মনে হতে লাগলো অরুণাদিত্যের। সে ফেলফেল চোখে মায়ের দিকে তাকালো। তারপর বিচলিত কণ্ঠে বলল, ঠাকুমা, এ কি বলছে মা? বিভাবতী মৃদু হাসলেন কেবল, তবে অরুণাদিত্যের কথার জবাব দিলেন না। অন্নপূর্ণা দেবীও হঠাৎ যেন খানিক সহজ হলেন। তিনি হেসে তরল গলায় বললেন, ভয় নেই যুবরাজ অরুণাদিত্য। রাজকুমারী সৃজিতা বয়সে তোমার চেয়ে বেশ কয়েক বছরের বড়, সুতরাং সে তোমাকে সব শিখিয়ে পড়িয়ে নেবে। কিন্তু আমি এখনো অনেক ছোট ঠাকুমা, অসহায় কণ্ঠে বলল অরুণ। বিনয় কাকুই তো এখনো বিয়ে করেননি। আমি তাহলে কি করে বিয়ে করব? বিয়ে করতে হলে তো বড় হতে হয়, অনেক বড়। বলে হাত উঁচু করে ঠাকুমাকে উচ্চতায় বড়র সত্যিকারের মাপ বোঝাতে চাইল অরুণ। তুমি চন্দ্রগড়ের যুবরাজ, শান্ত কণ্ঠে বললেন অন্নপূর্ণা। আর যুবরাজরা কখনো ছোট হয় না। তারা মায়ের গর্ভ থেকেই ভবিষ্যতের রাজা হিসেবে ভূমিষ্ঠ হয়। এই কথাটি সব সময় মনে রাখবে। আর মনে রাখবে, রাজরক্ত কখনো সাধারণ রক্ত নয়। যে কোনো উপায়েই হোক, এই রাজ্যের শ্রেষ্ঠত্ব রক্ষায় তোমার সারা জীবনের একমাত্র ব্রত। বলেই অন্নপূর্ণা দেবী উঠে দাঁড়ালেন। তারপর হাঁটতে শুরু করলেন দরজার দিকে। কিন্তু কিছু দূর গিয়েই আবার থমকে দাঁড়ালেন তিনি। তারপর ঘাড় ঘুরিয়ে বললেন, আমি যা করছি তাই এই রাজরক্ত রক্ষার জন্যেই করছি। এরপর এই রক্তের ধারা বইয়ে নেওয়ার দায়িত্ব তোমার। এই কথাটি কখনো ভুলো না। সেই রাতে কিশোর অরুণাদিত্য আর ঘুমাতে পারল না। সারাক্ষণ শয্যায় এপাশ ওপাশ করতে লাগল। তার মাথায় কিলবিল করতে থাকল রাজ্যের চিন্তা। তবে সেই চিন্তার মধ্যে সৃজিতা নামের অজানা অচেনা মেয়েটির প্রতি দারুণ আগ্রহ বোধ করতে লাগল সে। এই বয়সে স্বভাবতই নারীর শরীর ও নানাবিধ বৈশিষ্ট্যের প্রতি এক ধরনের প্রবল নিষিদ্ধ কৌতূহল তৈরি হয় এবং আশ্চর্যজনকভাবে সেই কৌতূহল সমবয়সী বালিকাদের চেয়েও প্রবল হয়ে থাকে বয়সে বড় তরুণী কিংবা রমণীদের প্রতি। অরুণাদিত্য সেই কৌতূহল থেকেই নানা কিছু ভাবল। কিন্তু রাত যত গভীর হতে লাগল, ততই মনে হতে লাগল তার চেয়ে বয়সে বড় ওই মেয়েটি যদি তার স্ত্রী হয়, তাহলে সেও মা কিংবা ঠাকুমার মতোই সারাক্ষণ তাকে শাসনে ব্যতিব্যস্ত করে রাখবে। সহিসভানু কিংবা দ্বাররক্ষী দেবসিংহের সঙ্গে তাকে ঘুরতে যেতে দেবে না। তাদের সহযোগিতায় যখন তখন মহল থেকে পালিয়ে বাইরেও যেতে পারবে না। সুতরাং কোনো ক্রমেই বিয়ে করা চলবে না। যে করেই হোক এই বিয়ে তাকে ঠেকাতেই হবে, নতুবা সময় সুযোগ বুঝে মহল থেকে পালিয়ে যেতে হবে। সমস্যা হচ্ছে, তার বিয়ের ঘোষণা উপলক্ষেই রাজবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার দিকেও আলাদা দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় সে পালাবে কি করে? প্রায় শেষ রাতের দিকে পা টিপে টিপে ঘর থেকে বের হলো অরুণাদিত্য। তার ঘরের দরজায় যে প্রহরীটি পাহারায় ছিল, তার নাম শম্ভু। শেষ রাতের হিমেল হাওয়ায় সে তখন ঢুলছে। মৃদু নাসিকা গর্জনও টের পাওয়া যাচ্ছে। অরুণ তাকে পাশ কাটিয়ে অন্য প্রহরীদের চোখ এড়িয়ে
আস্তাবলের সামনে এসে দাঁড়ালো, কিন্তু সেখানে সহিস ভানু নেই। এত রাতে কোথায় গেল সে? নাকি সিংহদ্বারের কাছে গিয়ে দেবসিংহকে খুঁজবে? কিন্তু সেটি খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কারো চোখে পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আরো কিছুক্ষণ ভাবল অরুণ। তারপর সন্তর্পণে আস্তাবলের পেছনের দিকটাতে পা বাড়ালো। সেখানে ভৃত্যদের কিছু ঘর রয়েছে। ভানু মাঝে মধ্যেই সেখানে গিয়ে নেশা ভাঙ করে। আজও তেমন কিছু করলে অবাক হবে না অরুণ। আবছা অন্ধকারে বিড়ালের মতো নিঃশব্দে পা ফেলে এগুলো সে। কিন্তু ভানুকে কোথাও দেখা গেল না। তবে ফিরে আসার সময় হঠাৎই থমকে দাঁড়ালো সে। অস্বাভাবিক কোনো শব্দ ভেসে আসছে কোথাও থেকে। কেউ যেন কাঁদছে। কান খাড়া করে আবারও শব্দটা শোনার চেষ্টা করল অরুণ, কিন্তু পারল না। মুহূর্তেই সবকিছু শুনশান। অরুণ কয়েক কদম ঘুরে রাজবাড়ির পেছন দিকটাতে চলে এলো। এই দিকটাতে সচরাচর কেউ আসে না। ভয়ঙ্কর গা ছমছমে এই জায়গাটি রাজবাড়ির মূল মহল থেকে বেশ খানিকটা দূরে। অন্য সময়ে এই দিকটাতে কড়া পাহারা থাকলেও আজ কেউ নেই। বিষয়টাতে ভারী অবাক হল অরুণ। সামনেই জমঘর, সেখানে ভয়ানক শাস্তির ব্যবস্থা আছে। তার ওপাশে জল্লাদখানা, তার ওপারে জমকূপ। জমকূপে জ্যান্ত কুমির ছাড়া আছে। অরুণ শুনেছে বড় অপরাধীদের জীবন্ত ওই কূপে ছেড়ে দেওয়া হয়, যদিও বিনয়াদিত্য তাকে কখনোই ওই দিকটাতে যেতে দেননি। রাজবাড়ির এই অংশটিকে ভয়ানক অপছন্দ করেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজ এদিকটাতে সবকিছু এমন শুনশান কেন? কৌতূহলী অরুণ আরো কয়েক কদম সামনে এগুলো। জমঘরের ঠিক কাছাকাছি আসতেই নিচু স্বরের কথাও টের পেল সে। যেন কাউকে মুখ চেপে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওপাশের ঘরে। কিন্তু এত রাতে কে ওখানে? কান খাড়া করে ঘরের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল সে বেশ কিছুক্ষণ। আর ঠিক তখনই পেছনে কারো পায়ের শব্দ টের পেল। সন্ত্রস্ত অরুণ সঙ্গে সঙ্গেই একটা মোটা থামের আড়ালে সরে গেল। কিন্তু অন্নপূর্ণা দেবীকে দেখে ভিমরি খাওয়ার জোগাড় হলো তার। এত রাতে ঠাকুমা এখানে কি করছে? তার সঙ্গে দাসী বিন্দুবালাও রয়েছে। বিস্মিত অরুণ হতভম্ব চোখে তাকিয়ে রইল। দুজনের হাঁটার ভঙ্গিতেই প্রবল সতর্কতা, যেন নিজেদের আড়াল করতে চাইছেন তারা। এই রাজবাড়িতে কার ভয়ে এমন সতর্ক ঠাকুমা? কি ঘটছে এখানে? ভাবনাটা মাথায় আসতেই শিরদাঁড়া সোজা হয়ে গেল অরুণের। তবে কি এখানে এমন কিছু হচ্ছে যে তা গোপন রাখতে প্রহরীদের পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে, যেন এই দুজন মানুষ ছাড়া আর কাক পক্ষীতেও কিছু টের না পায়? অরুণের ভাবনা অবশ্য পুরোপুরি সত্যি হল না। কিছুক্ষণ পরেই সে দেবসিংহকে দেখতে পেল। তবে দেবসিংহ একা নয়, তার দুহাতের মাঝে শক্ত করে একটি মেয়েকে ধরে রেখেছে সে। মেয়েটির মুখ বাঁধা। বিন্দুবালাকে ইশারায় ডাকল দেবসিংহ। তারপর ঢুকে গেল ঘরের ভেতর। অন্নপূর্ণা দেবীও চারপাশে খানিক নজর বুলিয়ে চুপচাপ জমঘরে ঢুকে পড়লেন। অরুণ ঘটনার কিছুই বুঝতে পারল না। এই মেয়েটি কে? কেনই বা তাকে এভাবে নিয়ে আসা হয়েছে? বিষয়টা নিঃসন্দেহে ভয়ঙ্কর, কিন্তু কৌতূহলী অরুণকে তা নির্বৃত্ত করতে পারল না। সে একটা পরিত্যক্ত কাঠের বাক্স কুড়িয়ে এনে জমঘরের ঘুলঘুলিতে চোখ রাখল। তারপর যে দৃশ্যটি সে দেখল, তার এই জীবনে কখনো ভুলতে পারবে না অরুণাদিত্য। দাসী বিন্দুবালা মেয়েটির মাথা একটি উঁচু চৌপায়ার উপর শক্ত করে চেপে ধরে রাখল, আর দেবসিংহ এক হাতে মেয়েটির জিভ টেনে ধরে বের করল। তারপর চোখের পলকে অন্য হাতের ধারালো ছুরিতে কেটে ফেলল জিহ্বাটা। মেয়েটি জবাই করা মুরগির মতো কাঁপতে লাগল। তার মুখ থেকে গলগল করে বের হতে লাগল রক্ত। কিন্তু অন্নপূর্ণা দেবী ভাবলেশহীন ভঙ্গিতে সেই রক্তের স্রোতের দিকে তাকিয়ে রইলেন। আধো অন্ধকারে তার চোখ জোড়া যেন ভাটার আগুনের মতো জ্বলছে। অন্যের হঠাৎ মনে হলো সে মাথা ঘুরিয়ে পড়ে যাবে, যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে। আচ্ছা, ঠাকুমা যদি এখন এ অবস্থায় তাকে দেখে ফেলেন, তাহলে কি হবে? কথাটা ভাবতেই অরুণের শরীর হিম হয়ে এলো ভয়ে।
সে হঠাৎ ছুটতে লাগলো। যে করেই হোক কারো চোখে পড়ার আগেই তাকে ঘরে ফিরে যেতে হবে। রাজকুমারী সৃজিতাকে দেখে অরুণ হকচকিয়ে গেল। এত রূপবতী মেয়ে সে এর আগে কখনো দেখেনি। সমস্যা হচ্ছে, এই মেয়েকে সে যতটা বড় বলে ভেবেছিল, সে দেখতে তার চেয়েও অনেক বড়। তাদের দুজনের জন্য রাজকীয় আসন বানানো হয়েছে। সেই আসন বসানো হয়েছে সুসজ্জিত উঁচু বেদিতে। সৃজিতার পাশে বসে অরুণের ভারী লজ্জা লাগছিল। তার বরাবরই মনে হচ্ছিল, এই বুঝি মেয়েটি তাকে ধমকে উঠবে, কিংবা বলবে, তুমি এখানে কি করছো খোকা? এটি তো তোমার বসার জায়গা নয়। ভুল করে কেউ তোমাকে এখানে বসিয়ে দিয়েছে। তুমি যাও, এখনই নিচে নেমে যাও, তারপর অন্যদের সঙ্গে গিয়ে বসো। রাজবাড়ির সিংহ দরজা খুলে দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ সেই দরজা দিয়ে খোলা চত্বরে ঢুকে পড়ার চেষ্টা করছে। তবে অস্ত্রধারী প্রহরীরা সতর্ক। তারা প্রত্যেকে তল্লাশি করে, নাম ঠিকানা যাচাই করে, কেবল যাদের যোগ্য মনে হচ্ছে তাদেরই ঢুকতে দিচ্ছে। হবু বরকনের সামনের সুশোভিত ২ সারি আসনে বসেছেন রাজসভাসদ, অভ্যাগত জমিদার ও রাজ্যের গণ্যমান্য ব্যক্তিরা। তারপর সশস্ত্র প্রহরীদের সতর্ক পহরা। তাদের পেছনে সাধারণ প্রজারা। বর্তমান রাজা হিসেবে বিনয়াদিত্য তার বক্তব্য রাখলেন। তবে সেই বক্তব্য হল অত্যন্ত সংক্ষিপ্ত। কথা বললেন রানী বিভাবতীও। তিনি তার স্বামীর জন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন। সবার শেষে কথা বলতে এলেন রাজমাতা অন্নপূর্ণা দেবী। তিনি দীর্ঘ সময় কথা বললেন। তার বক্তব্যে রাজা বিজয়াদিত্যের শারীরিক অবস্থার বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। বলা হলো, তিনি গত কয়েক মাসের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তার কাশির ব্যায়ামও ক্রমশই সেরে উঠেছে। তবে সামনেই শীত মৌসুম বলে ঠান্ডার মধ্যে দীর্ঘ যাত্রা করতে তিনি প্রস্তুত নন। ফলে আরও বেশ কিছু মাস তাকে চন্দ্রগড়ের বাইরেই থাকতে হবে। এই সময়ে যথারীতি বিনয়াদিত্যই রাজকার্য পরিচালনা করবেন। রাজপরিবারের এই দুঃসময়ে জমিদারদের সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি। প্রশংসা করলেন রায়পুরের রাজা মহেন্দ্র রায়েরও। সবশেষে যুবরাজ অরুণাদিত্যের সঙ্গে মহেন্দ্র রায়ের কন্যা সৃজিতার বিবাহের কথা ঘোষণা করলেন অন্নপূর্ণা দেবী। কিন্তু সেই ঘোষণায় উপস্থিত প্রজাসাধারণ যেন খুশি হতে পারল না। তারা কেউই সমস্বরে হবু বরকনেকে আশীর্বাদ জানালো না, চিৎকার করে তাদের আনন্দ প্রকাশ করল না। সম্ভবত অরুণাদিত্যের সঙ্গে সৃজিতার বয়সের ব্যবধান তাদের পছন্দ হয়নি। বরং তারা একে অন্যের সঙ্গে নিচু স্বরে নানান ভাবনা বিনিময় করতে লাগল। তবে সামনের সারিতে উপবিষ্ট সভাসদ, জমিদার ও অন্যরা তুমুল হর্ষধ্বনির মাধ্যমে এই শুভ সংবাদে আনন্দ প্রকাশ করলেন। এর অবশ্য কারণও রয়েছে। প্রজারা না বুঝলেও তারা স্পষ্টই বুঝতে পারছেন এই বিবাহের অন্তর্নিহিত রাজনৈতিক তাৎপর্য। চন্দ্রগড় রাজবাড়ি যে সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, তাতে রায়পুরের রাজবাড়ির সঙ্গে তাদের এই আত্মীয়তার সম্পর্ক নতুন এক শক্তি ও সম্ভাবনারই সূচনা করল। এ নিঃসন্দেহে অন্নপূর্ণা দেবীর ক্ষুরোধার মস্তিষ্কের ভাবনা। চন্দ্রগড় রাজবাড়ির চারপাশে ষড়যন্ত্রীদের যে ফিসফিসাস নেই ক্রমশ উচ্চকিত হয়ে উঠছিল, তা এই ঘটনায় অনেকটাই নিমজ্জিত হয়ে যাবে। তবে উপস্থিত জমিদার, সভাসদ কিংবা অন্য গণ্যমান্য ব্যক্তিরা তখনও খুনাক্ষরেও চিন্তা করতে পারেননি যে রাজমাতা তাদের জন্য আরও কি বিস্ময় অপেক্ষায় রেখেছেন, আরও কি বার্তা সঞ্চিত রেখেছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেই বার্তাটি তিনি তাদের সম্মুখে উপস্থাপন করবেন। তবে সেই বার্তাটি বড় ভয়ঙ্কর, বড় স্পষ্ট। অন্নপূর্ণা দেবী তার কথা শেষ করার আগেই খানিক আগের হর্ষধ্বনির শেষে নিস্তব্ধ হয়ে যাওয়া কারো তীব্র চিৎকারে যেন প্রকম্পিত হয়ে উঠল। উপস্থিত জনতা সেই চিৎকারে হকচকিয়ে গেল। তারা হঠাৎ আবিষ্কার করল, একজন নারী রক্তাক্ত মুখমণ্ডলের বিধ্বস্ত এক কিশোরীকে নিয়ে মঞ্চে ছুটে এলো। তারপর দুহাতে বুক চাপড়ে কাঁদতে লাগল। সেনাপতি অক্ষয়াদিত্য ছুটে গিয়ে ক্রন্দনরত নারীকে বাধা দিতে চাইলেন, কিন্তু শান্ত অন্নপূর্ণা দেবী
হাতের ইশারায় তাকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন। তারপর এগিয়ে গিয়ে সহানুভূতির স্বরে বললেন, কি হয়েছে? নারীটি তার প্রশ্নের উত্তর দিল না। তবে সে অকস্মাৎ অন্নপূর্ণা দেবীর পায়ের উপর লুটিয়ে পড়ল। তারপর সর্বহারা এক মানুষের মতো চিৎকার করে কাঁদতে লাগল। কয়েকজন প্রহরী ত্বরিত মঞ্চে ছুটে এসে সতর্ক অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করতে লাগল। অন্নপূর্ণা দেবী আবারও বললেন, কি হয়েছে? ক্রন্দনরত নারীটি এবার চিৎকার করে বললেন, আমার মেয়েটির সর্বনাশ হয়ে গেছে, আমার মেয়েটির সর্বনাশ হয়ে গেছে। সেনাপতি অক্ষয়াদিত্য হতভম্ব ভঙ্গিতে বললেন, কে তুমি? কি হয়েছে তোমার মেয়ের? উপস্থিত জনতা রুদ্ধশ্বাস উত্তেজনায় নারীটির দিকে তাকিয়ে রইল। একই সঙ্গে তার সঙ্গে মঞ্চে আসা রক্তাক্ত মুখের বালিকাটির দিকেও প্রবল কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। কিন্তু মেয়েটি কোনো কথা বলল না। তবে তার শরীর থরথর করে কাঁপছে, চোখে ভীত আতঙ্কিত দৃষ্টি। ভুলুণ্ঠিত নারীটি এবার উঠে দাঁড়ালো। তারপর চিৎকার করে বলল, আমিও আমার মেয়ে রায়পুর রাজবাড়ির দাসী, রাজকুমারী সৃজিতার দাসীদের সঙ্গেই আমরা এখানে এসেছি। কিন্তু আজ রাতে এই বাড়িতে ওই লোকটি আমার মেয়েটিকে ধর্ষণ করেছে বলেই সামনের সারিতে বসা জমিদার কৃষ্ণেন্দু মিত্রর জ্যেষ্ঠ পুত্র অরিন্দম মিত্রকে ইঙ্গিত করল সে। তারপর বলল, আমার মেয়ে যেন তার নাম প্রকাশ করতে না পারে, এই কারণে তার জীবও কেটে ফেলা হয়েছে, এই দেখুন। বলেই তার পাশে দাঁড়ানো বালিকার মুখ হা করে অন্নপূর্ণা দেবীর সামনে দেখানো হলো। অন্নপূর্ণা দেবী তীব্র আতঙ্কে দুহাতে মুখ ঢেকে অস্ফুষ্ট চিৎকার করে সরে গেলেন। যেন এই ভয়ানক নৃশংস দৃশ্য সহ্য করার ক্ষমতা তার নেই। উপস্থিত জনতা হঠাৎই গর্জে উঠল। তারা সমস্বরে চিৎকার করে বলতে লাগলো, কে সেই নরাধম, কে? সামনের সারিতে বসে থাকার কারণে পেছনের প্রজারা অরিন্দম মিত্রকে স্পষ্ট দেখতে পাচ্ছিল না। তবে তার আশেপাশে বসে থাকা জমিদার ও সভাসদেরা একযোগে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। তাদের চোখে একই সঙ্গে বিস্ময় ও অবিশ্বাস। অন্নপূর্ণা দেবী বেশ খানিকক্ষণ সময় নিলেন নিজেকে সামলে নিতে। তারপর বললেন, তুমি কার কথা বলছ? অরিন্দম মিত্র? নারীটি এবার সবেগে মাথা নাড়ল। তারপর বলল, আমি এর বিচার চাই, আমি এর ন্যায্য বিচার চাই রানীমা, আপনি এর বিচার করুন। বলতে বলতেই আবারও তুমুল কান্নায় ভেঙে পড়ল সে। তার সেই কান্নায় উপস্থিত সকলেই যেন দবিভ্রূত অনুভব করতে লাগল। হতভম্ব অরিন্দম মিত্র দিশেহারা ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তারপর চিৎকার করে বলতে লাগলো, এ মিথ্যা, এ পুরোপুরি মিথ্যা, আমি এদের কাউকেই চিনি না, কখনো দেখিওনি। এবার উপস্থিত জনতার মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি হলো। তার পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি দিতে লাগল। সেনাপতি অক্ষয়াদিত্য হঠাৎ এগিয়ে এসে বললেন, একজন জমিদার পুত্রের বিরুদ্ধে তুমি এত বড় অভিযোগ করছো, তোমার এই অভিযোগের সত্যতা কি? এই প্রশ্নে নারীটি আর কথা বলল না। তবে সে দুহাতে তার মেয়েটিকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল, যেন এই নির্বাক জীবহীন মেয়েটি ছাড়া তার কাছে আর কোনো প্রমাণ নেই। জনতা হঠাৎ চঞ্চল হয়ে উঠতে লাগল। তাদের মধ্যে পক্ষে বিপক্ষে তুমুল আলোড়ন দেখা গেল। অন্নপূর্ণা দেবী হাত তুলে সকলকে শান্ত হতে ইশারা করলেন। তারপর স্থির কণ্ঠে বললেন, অরিন্দম মিত্র রাজবাড়ির অতিথি, সে তার পিতা জমিদার কৃষ্ণেন্দু মিত্রর পরবর্তীতে তার প্রতিনিধি হিসেবে এখানে এসেছে। ফলে সে খুবই গুরুত্বপূর্ণ মানুষ। আমার দাসী হলেও এই মেয়েটি এবং তার কন্যাও আমাদের অতিথি। তারা রায়পুরের রাজকুমারী সৃজিতার দাসীদের সঙ্গে এখানে এসেছে। ফলে এই রাজবাড়িতে এদের সামান্যতম অসম্মান হলেও সেটি আদতে পুরো রায়পুর রাজ্যেরই অপমান। তাছাড়া তারা আমাদের হবু আত্মীয়ও বটে। সুতরাং এই বিষয়টিকে কোনোভাবেই হেলাফেলা করে দেখার সুযোগ নেই। এর সঠিক সমাধানই বাঞ্ছনীয়। ঠিক, ঠিক, এর সঠিক সমাধান চাই, সঠিক ন্যায্য সমাধান। সমস্বরে আওয়াজ উঠল চারপাশ থেকে। অন্নপূর্ণা দেবী হঠাৎ বিনয়াদিত্যকে কাছে ডাকলেন। তারপর তাকে নিয়ে অক্ষয়াদিত্যের সঙ্গে দীর্ঘ সময় নিচু স্বরে কথা বললেন। আলাপ শেষে তিনি সিদ্ধান্ত নিলেন, দুজন গুরুত্বপূর্ণ সভাসদ ও দুজন জমিদারকে সাক্ষী রেখে অরিন্দম মিত্রর কক্ষ তল্লাশি করা হবে। এই কাজে অক্ষয়াদিত্যকে সহযোগিতা করবে দেবসিংহ।
গতরাতে প্রাসাদেরই একটি কক্ষে অরিন্দম মিত্র রাত্রি যাপন করেছে। দাসীটির অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তার কক্ষে এই ঘটনার কিছু আলামতও হয়তো পাওয়া যেতে পারে। প্রবল উত্তেজনা চেপে রেখে উপস্থিত জনতা অপেক্ষা করতে লাগল। অক্ষয়াদিত্যরা অবশ্য খুব বেশি সময় নিলেন না। তারা ফিরে এলেন কিছুক্ষণের মধ্যেই। তবে তাদের সে ফিরে আসা যে সুখকর কিছু নয়, তা তাদের চোখ মুখ দেখেই অনুমান করা যাচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হল অরিন্দম মিত্রর। তার মুখমণ্ডল পাণ্ডুর রং ধারণ করেছে, ঠোঁট রক্তশূন্য, চোখ ফ্যাকাশে। সেনাপতি অক্ষয়াদিত্যের হাতে এক টুকরো সাদা কাপড়। সেই কাপড় রক্তে লাল হয়ে আছে। সেখানে এক টুকরো কর্তিত জীব। সেই জীবের সঙ্গে একখানা রক্তমাখা ধারালো ছোরা। এই জীব ও ছোরা অরিন্দম মিত্রর কক্ষে তার বিছানার তলায় পাওয়া গেছে। বিচলিত অক্ষয়াদিত্য সেগুলো অন্নপূর্ণা দেবীর সামনে রাখলেন, আর সঙ্গে সঙ্গে দাসীটি চিৎকার করে ছুটে এলো। তারপর আকাশ বাতাস প্রকম্পিত করে কাঁদতে লাগল। তার সেই কান্নায় চারপাশ ভারী হয়ে উঠল। উপস্থিত জনতা হঠাৎ উত্তেজিত হয়ে উঠল। তারা চিৎকার করে বলতে লাগল, জীবের বদলে জীব চাই, জীবের বদলে জীব। যেন মেয়েটির ধর্ষণের অভিযোগ হঠাৎ সকলের কাছে গৌণ হয়ে গেল। প্রধান হয়ে উঠল ওই জীব। এর অবশ্য কারণও আছে। উপস্থিত জনতার কাছে দৃশ্যমান ওই রক্তাক্ত মাংসপিণ্ডটুকু ভয়াবহ ও নৃশংসতার চাক্ষুষ সাক্ষী হয়ে উঠল। ফলে তারা ক্রমাগত চিৎকার করতে লাগল। দেবসিংহ সকলের উদ্দেশ্যে রুমালটি তুলে ধরতেই তাদের সেই চিৎকার শতগুণে বৃদ্ধি পেল। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে গেল। যেন এই মুহূর্তে অরিন্দম মিত্রকে হাতের কাছে পেলে তারা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। উপস্থিত জমিদার ও সভাসদেরাও এই পরিস্থিতিতে ভড়কে গেলেন। অন্নপূর্ণা দেবী তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, আপনারাই বলুন, এখন আমি কি করব? এই অপরাধের বিচার কি হবে? জমিদারদের কেউ কোনো কথা বললেন না। তবে তাদের পেছনে সমবেত জনতার কণ্ঠস্বর আরো তীব্র হয়ে উঠল, জীবের বদলে জীব, জীবের বদলে জীব। রাজপ্রহরীরা তলোয়ার খাপমুক্ত করে সতর্ক অবস্থান গ্রহণ করল। যেন একটু এদিক সেদিক হলেই যে কোনো মুহূর্তে ভয়ানক কিছু ঘটে যেতে পারে। কিন্তু এই উত্তেজিত জনতাকে তারা সংযত করবে কি করে? সন্ধ্যার ঠিক আগে আগে সমবেত জনতার সামনে জমিদার কৃষ্ণেন্দু মিত্রর জ্যেষ্ঠ পুত্র অরিন্দম মিত্রর জীব কর্তন করা হলো। তার জীব কাটার দায়িত্ব দেওয়া হলো সেনাপতি অক্ষয়াদিত্যকে। তিনি বিরস বদনে জীব কেটে সেই জীব জমা দিলেন রাজমাতা অন্নপূর্ণা দেবীর কাছে। যুবরাজ অরুণাদিত্য তার হবু স্ত্রীর পাশে বসে এই পুরো দৃশ্যটি অবলোকন করল, কিন্তু কিছুই বলল না। তার কেবল গতরাতের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো, কানে ভেসে উঠতে লাগলো ঠাকুমা অন্নপূর্ণা দেবীর বলা কথাগুলোও। সবার আগে দুষ্টের দমন করতে হবে, এবং সেই দমন এমনভাবে করতে হবে যাতে তা অন্যদের কাছেও স্পষ্ট বার্তা পৌঁছে দেয়। সেই বার্তা হতে হবে ভয়ঙ্কর। তিনি তাহলে আজ উপস্থিত সব জমিদারদের কাছে তার স্পষ্ট বার্তা পৌঁছে দিলেন। চন্দ্রগড় রাজপরিবারের বিরুদ্ধে কেউ কথা বললে প্রয়োজনে চিরদিনের জন্য তার মুখ বন্ধ করে দেওয়া হবে। কিশোর অরুণাদিত্য হতবুদ্ধির মতো বসে রইল। হতবুদ্ধির মতো বসে রইল বিনয়াদিত্য সহ আরো অনেকেই। অন্নপূর্ণা দেবী অবশ্য খুব স্বাভাবিক ভঙ্গিতেই রাজা মহেন্দ্র রায়ের কাছে এই অনুভৃপেত ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। মহেন্দ্র রায় তখনও দ্বিধাগ্রস্ত। তিনি নিশ্চিত নন তার কন্যা সৃজিতার সঙ্গে যে বিশাল দাসীবহর রায়পুর থেকে এসেছে, সেই বহরে এই মেয়ে দুটিও ছিল কিনা। এটি অবশ্য তার জানার কথাও নয়। এমনকি রাজকুমারী সৃজিতার বিষয়টি নিয়ে নিশ্চিত নয়। এমনকি রাজকুমারী সৃজিতাও বিষয়টি নিয়ে নিশ্চিন্ত নয়। দীর্ঘদিনের জন্য কোথাও বেড়াতে গেলে তার সঙ্গে দাসীদের বড়সড় বহরই থাকে। আর এবারের ভ্রমণ যেহেতু চন্দ্রগড় রাজবাড়িতে, এবং সেটিও বিশেষ উদ্দেশ্যে, সেহেতু তার সঙ্গে বিশাল বহরই এসেছে। তবে তার এই বহরের নেতৃত্বে থাকে দাসী কুঞ্জবালা। সেই মূলত
যাচাই বাছাই করে আর সব দাসীকে নিয়োগ দিয়ে থাকে। সুতরাং এরা দুজন তাদেরই কেউ কিনা সেটিও রাজকুমারী স্পষ্ট বুঝতে পারলেন না। গৌরী নামের অসুস্থ আহত মেয়েটিকে রাখা হয়েছে মহলের পেছনের দিকে পরিত্যক্ত এক ঘরে। তার গায়ে প্রচণ্ড জ্বর। কর্তৃত জীবের এখনো তেমন কোনো চিকিৎসা করা হয়নি। ফলে অনবরত রক্তক্ষরণ ও তীব্র যন্ত্রণায় ক্রমশ দুর্বল হয়ে পড়েছে সে। কৃষ্ণা মেয়েকে নিয়ে চুপচাপ বসে আছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। বিন্দুবালা তাকে স্পষ্ট বলে দিয়েছে, অনুমতি না দেওয়া অবধি এখান থেকে কিছুতেই বের হওয়া যাবে না। কিন্তু এই জীব নিয়ে এখানে এভাবে পড়ে থাকলে মেয়েটি তো মারাই যাবে। কিশোর অরুণাদিত্য রাতের ঘটনাটি কিছুতেই মাথা থেকে তাড়াতে পারল না। মেয়েটিকে দেখার জন্য প্রচণ্ড অস্থির হয়ে উঠল সে। তাকে সাহায্য করল সহিস ভানু। সে জানে মেয়েটি কোথায় আছে। সেই রাতেই অরুণাদিত্যকে মেয়েটির ঘরে নিয়ে গেল সে। কিন্তু তাদের দেখেই ভয়ে আঁতকে উঠল কৃষ্ণা। এই কথা বিন্দুবালা জানলে আর তাকে জীবিত রাখবে না। কিন্তু অরুণাদিত্য তাকে আশ্বস্ত করল সে কখনো কাউকে কিছু বলবে না। কিশোরী গৌরী তার চেয়ে বয়সে কিছু ছোট, বছর দুয়েক হতে পারে। কিন্তু একদম বিনা দোষে ওইটুকু এক মেয়ের উপর এমন নিষ্ঠুরতা করা হলো, এটি কিছুতেই মেনে নিতে পারল না অরুণ। সে ভানুকে বলল, যে করেই হোক একজন রাজবৈদ্য নিয়ে আসতে হবে। ভানু বলল, এ অসম্ভব রাজকুমার, একবার যদি একথা কেউ জানে আমার গর্দান যাবে। আমি বলছি তুমি নিয়ে এসো, কিচ্ছু হবে না, এই কথা কেউ জানবে না। আর যদি না আনো তাহলে অন্যভাবে তোমায় আমি ফাঁসিয়ে দেব, তখনও গর্দান যাবে। ভানুর আর উপায় রইল না। রাজবৈদ্য না হোক, ছোটখাটো কোনো কবিরাজ হলেও ব্যবস্থা করতে হবে। রাজবৈদ্যের কজন সহকারী আছেন, তারা রাজবাড়িতেই থাকেন। তাদের দু একজনের সঙ্গে ভানুর চেনা জানাও আছে। সে তাদের সঙ্গে কথা বলতে ছুটল। অরুণাদিত্যের কথা শুনলে তারা আর না করতে পারবেন না। এমনকি বিষয়টি যদি খুব খারাপ কোনো দিকে মোড় না নেয় তাহলে সবকিছু গোপনও রাখবেন। এই আশাই গেল ভানু। কিন্তু ওই পুরোটা সময় গৌরীর পাশে বসে রইল অরুণ। টকটকে লাল চোখ আর ব্যথায় নীল মুখে অরুণের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল সে। যেন এই রাজবাড়িতে অরুণের মতো কোনো মানুষও থাকতে পারে এ কথা কিছুতে বিশ্বাস হচ্ছে না তার। ফলে দুচোখে রাজ্যের বিস্ময় নিয়ে অরুণকে দেখতে লাগল সে। রাজবৈদ্যের সহকারীর বয়স কম, অরুণকে তিনি ভারী পছন্দও করেন। ফলে রোগী দেখতে এসে খুব একটা কিছু জিজ্ঞেস করলেন না তিনি। কিছু ওষুধপত্র দিলেন, যতটুকু সম্ভব চিকিৎসা করলেন, জীবের রক্তক্ষরণ বন্ধের ব্যবস্থা করলেন। এই পুরোটা সময় ভরে ও যন্ত্রণায় শক্ত করে অরুণের হাত ধরে শুয়েছিল গৌরী। সবশেষে অরুণ যখন চলে আসবে তখন প্রায় সংজ্ঞাহীন সে। ফলে কিছু বলেও আসতে পারল না। তবে পরদিন খুব ভোরে গৌরীকে দেখতে গিয়ে অরুণ আবিষ্কার করল সে সেখানে নেই। অন্নপূর্ণা দেবীর নির্দেশে বিন্দুবালা তাকে পাঠিয়ে দিয়েছে কোথাও। ফলে তাকে আর দেখতে পেল না সে, খুঁজও পেল না কোনো। জমিদার কৃষ্ণেন্দু মিত্র তার পুত্র অরিন্দম মিত্রকে ফিরে পেলেন সপ্তাহখানেক পর। পুত্রের সঙ্গে রাজমাতা অন্নপূর্ণা দেবী তাকে একখানা সোনার পাত্র উপহার পাঠিয়েছেন। সেই পাত্র খুলে কৃষ্ণেন্দু মিত্র স্তম্ভিত হয়ে গেলেন। এক টুকরো পায় পচা গলা মাংসপিণ্ড বিকট গন্ধ ছড়াচ্ছে। এই মাংসপিণ্ডটুকুই যে তার পুত্র অরিন্দম মিত্রর কর্তৃত জীব তা বুঝতে তার সময় লাগল। বুঝতে সময় লাগলো এটিও যে চন্দ্রগড় রাজবাড়ির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার আগেই তার আরও সতর্ক হওয়া উচিত ছিল। উচিত ছিল অন্নপূর্ণা দেবী নামের ওই ৭০ পক্ককেশ বিদ্যার ক্ষুরদার চিন্তার জগৎটাকে পাঠ করার ক্ষমতা অর্জনও। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়, আজ দ্বিতীয় পর্ব। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন।
আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।